মায়ের অ্যান্টিবডি সুরক্ষা দিতে না পারায় হাম আক্রান্ত শিশুর মৃত্যু ঝুঁকি বেশি। মা হওয়ার আগে টিকা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দূষণে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের হুমকিতে বাংলাদেশ। চিহ্নিত 10 কারণই মানব সৃষ্ট। কমছে গড় আয়ু, প্রভাব অর্থনীতিতেও। পুশিনের চেষ্টায় মরিয়া বিএসএফ। লালমনিরহাট সীমান্তের 5 পয়েন্টে 33 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা। টহল জোরদার বিজিবির। এবং দৌলতদিয়া ফেরিঘাটে আবারও পন্টুন থেকে পদ্মায় পড়ল বাস। চালক ও হেলপার আহত। আরও 3 জেলায় সড়কে ঝরল 9 প্রাণ। তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী বাংলাদেশ, এ বিষয়ে আলোচনা চলছে। ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে কথা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আর ঢাকার সাথে সম্পর্ক আরও জোরদার, প্রতিরক্ষা খাতে সহযোগিতা, বিনিয়োগ বাড়াতে নতুন উদ্যোগ এবং রোহিঙ্গা সংকটে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে আঙ্কারা। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুক্রবার সকালে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় দুই দেশের সই হয় সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত সমঝোতা স্মারক। পরে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। খলিলুর রহমান বলেন, কৌশলগত বন্ধুত্বকে আরও গভীর করতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে কৌশলগত বন্ধুত্ব বাড়াতে চায় বাংলাদেশ। তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিও করতে চাচ্ছে বাংলাদেশ। আপাতত অন্তর্বর্তী চুক্তি করা যায় কিনা তা নিয়েও আলোচনা চলছে। বৈঠকে উঠে আসে তুর্কি বিনিয়োগের বিষয়েও আলোচনা হয়। শিল্প, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মানব সম্পদ উন্নয়ন সহ বিভিন্ন খাতে বিনিয়োগ প্রসঙ্গ। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। 1 মিলিয়ন রোহিঙ্গাদের জায়গা দেয়া বাংলাদেশের একটি বড় ত্যাগ। আমি আজ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করব। তুর্কির চিকিৎসা সহায়ক হসপিটালগুলো কার্যক্রম দেখব। পাশাপাশি রোহিঙ্গাদের সম্মানের সাথে নিজ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশের পাশে থাকবে তুরস্ক। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে হাকান ফিদানের। এদিন বিকেলেই ছাড়বেন ঢাকা। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। প্রায় 3 মাস হতে চললেও এখনও কমছে না হামের প্রাদুর্ভাব। আক্রান্ত নবজাতকদের মৃত্যু বেশি হওয়ায় সামনে আসছে মায়ের অ্যান্টিবডি পর্যাপ্ত সুরক্ষা দিতে পারছে কিনা শিশুদের। এমন অবস্থায় মা হওয়ার আগে নারীদেরও টিকার আওতায় পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও অনেকে মনে করেন মায়ের থেকে শিশুর শরীরে শক্ত রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। সারা দেশে সরকারি টিকাদান কার্যক্রম শুরুর পরও হাসপাতালগুলোতে এখনো আসছে হামে আক্রান্ত শিশুরা। এরই মধ্যে প্রাণহানি ছাড়িয়েছে 600। চিকিৎসকরা বলছেন, আগে ধারণা ছিল জন্মের পর মায়ের শরীর থেকে পাওয়া অ্যান্টিবডি শিশুকে কয়েক মাস সুরক্ষা দেয়, কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে এই সুরক্ষা যথেষ্ট নয়। এমন অবস্থায় টিকার মাধ্যমে মায়ের শরীরে আগেই রোগ প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত করা গেলে নবজাতকের ঝুঁকি কমানো সম্ভব। এই জিনিসটা আমার চিন্তা করার বিষয় খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা তো শুধু 9 মাস পরামর্শ দিচ্ছি, তারপর এক সময় গিয়ে ইমিউনিটি কমে আসে, আমাদের লেভেল কমে আসে। সুতরাং আমাকে অ্যাডভান্স ডলকে এই ব্যাপারে করে আনতে হবে। যদিও জনস্বাস্থ্যবিদরা শিশুদের টিকার উপর জোর দিচ্ছেন বেশি। এমআর ক্যাম্পেইন যেটা আমরা বলি, যেখানে মিজেলস এবং রুবেলা টিকা দেওয়া হয়, বাংলাদেশেই আমরা 15 বছরের পর্যন্ত বয়স পর্যন্ত দিয়েছি। তাহলে 15 বছরের একজন মেয়ে যদি টিকা পায়, তাহলে আশা করা যায় সে যখন মা হবে তাহলে তার এই প্রতিরোধ ক্ষমতাটা কিছুটা থাকার কথা। এটা সাধারণত শিশুদের ক্ষেত্রে আক্রান্ত সংখ্যা অনেক বেশি বিধায় শিশু বয়সে এটা দেওয়ার বিধান আছে। এবার একটা মাস ইমিউনাইজেশন প্রোগ্রাম নিয়েছে গভর্নমেন্ট, এবং অল্প কিছুদিনের মধ্যে এই সব শিশুদেরকে কিন্তু টিকা দেওয়া হয়ে গেছে বাই দিস টাইম। তো ওই যিনি মাতা, উনি কিন্তু ছোটবেলায় টিকা পেয়েছেন, ওনাকে আলাদাভাবে টিকা দেওয়ার কোনো প্রয়োজন নাই। মায়েদের টিকার আওতায় আনার কোনো চিন্তা সরকারের নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মায়ের ভ্যাকসিনেশন ইজ নট আ সলিউশন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।
গেল কয়েকদিন ধরে বিএসএফ এর পুশিন চেষ্টা, কাঁটাতারের বেড়া এবং গুলির ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে সীমান্ত এলাকায়। আজও লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও ৭১ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা হয়েছে। তবে কঠোর অবস্থান নিয়ে রুখে দিয়েছে বিজিবি। কোথাও কোথাও স্থানীয়রাও যোগ দিয়েছেন সীমান্ত পাহারায়। জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে পুশ ইনের প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী প্রায় প্রতিদিনই কোনো না কোনো সীমান্ত দিয়ে কথিত বাংলাদেশিদের জোর করে ঠেলে পাঠানোর চেষ্টা করছে। বৃহস্পতিবার রাতেও লালমনিরহাট সীমান্তের 5টি পয়েন্ট দিয়ে 33 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে 6 শিশুসহ 28 জন এবং পঞ্চগড়ের বড়বাড়িয়া সীমান্ত দিয়ে 10 জনকে পুশ ইনের তৎপরতা চলে। তবে বিজিবির কঠোর অবস্থানে তা ব্যর্থ হয়। এছাড়া গত কয়েকদিনে চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, জয়পুরহাট, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ সহ বিভিন্ন সীমান্তে চলে পুশ ইন চেষ্টা, কখনো রাতের আধারে সীমান্তের বাতি বন্ধ করে। রাতে পুশিং করছিল 11 জন লোক, আমরা বিজিবিকে হাতে তুলে দিয়েছি। বিজিবি তারপরে ভারতে পাঠিয়ে দিচ্ছে। কয়েকদিন ধরে সীমান্তবর্তী এলাকায় পুশিং এর চেষ্টা হচ্ছে, যে সময় মনে করেন লোক জন কম থাকে সেই সময় দেওয়ার চেষ্টা করে ওরা। এসব ঘটনায় সীমান্ত এলাকায় বাড়ছে উত্তেজনা। গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বিজিবি। বিজিবির প্রতিটা সারা বাংলাদেশেরই আমাদের সীমানায় আমরা সতর্ক অবস্থানে আছি। প্রতিটি সদস্যই সীমানাতে আমরা দিবারাত্রি 24 ঘন্টা প্রহরায় দিচ্ছি এবং সতর্ক রয়েছি যাতে কোনো অবৈধভাবে কোনো অনুপ্রবেশ এখানে ঢুকতে না পারে। বিজিবির সাথে দিন রাত পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। আমরা রাত দিন ওরা অক্লান্ত পরিশ্রম করে এই পুশিন কিভাবে ঠেকানো যায় ওনারা ওনাদের জায়গা থেকে চেষ্টা করছে। আমরা বিজিবি এবং গ্রাম পুলিশদের সাথে বর্ডারে পাহারা দিচ্ছি, রাতভর অপেক্ষা করতে। বৃহস্পতিবার পুশ ইনের 10টি চেষ্টা রুখে দেওয়ার কথা জানায় বিজিবি। এছাড়া জয়পুরহাটের 5 বিবিতে কাঁটাতারের বেড়া ও সাতক্ষীরা সীমান্তে 2 জনকে গুলির ঘটনায় ছড়ায় উত্তেজনা। ডিবিসি নিউজ ডেস্ক। গেল রাতে লালমনিরহাটের সীমান্তের 5টি পয়েন্ট দিয়ে 33 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানে তা ব্যর্থ হয়েছে। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন। শিপন, সীমান্তে পুশিন ঠেকাতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন আমাদের। শ্রাবন্তী, প্রথমে একটি তথ্য দিয়ে রাখি, গেল রাতে কিন্তু লালমনিরহাটে 33 জন কিন্তু পুশিনের চেষ্টা করেছে। মূলত 5টি পয়েন্ট দিয়ে এদেরকে পুশিনের চেষ্টা করা হয়। যদিও প্রথমে তাদেরকে কিন্তু বাধার মুখে ফেলে এলাকাবাসী, পরে বিজিবির হাতে তুলে দেওয়ার পর কিন্তু ভারতের অভ্যন্তরে তাদেরকে কিন্তু এখন পর্যন্ত আটকে দেওয়া হয়েছে। আমি যদি ক্যামেরার চোখে আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এখন পর্যন্ত কিন্তু একটি ছাপড়িতে তারা কিন্তু অবস্থান করছেন এবং সেখানেই ভোর থেকে অবস্থান করছেন তারা। এবং আমরা একটি জিনিস লক্ষ্য করছি এবং এলাকাবাসী যেটা বলছে যে এই যে রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে যে তাদেরকে রাখা হয়েছে, ভারতের অভ্যন্তর থেকে কিন্তু এখন পর্যন্ত তাদেরকে কোনো খাবারের বিতরণ করেনি এবং বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু তারা দেওয়ার চেষ্টা করছে খাবার, কিন্তু ভারতীয় বিএসএফ কিন্তু সেটিতে নাকচ করছেন। অর্থাৎ এই বাংলাদেশ থেকে তারা যদি সহযোগিতা করছে খাবার দেওয়ার, সেটি কিন্তু তারা বাধা করছেন। এবং আমরা একটা জিনিস লক্ষ্য করছি, এলাকাবাসী কিন্তু একদম কঠোর অবস্থানে বিজিবির সঙ্গে রয়েছে এবং তারা যেটা বলছে যে বিজিবির সঙ্গে এলাকাবাসী যৌথভাবে এই ভারতের যে পুশিনের চেষ্টা সেটি কিন্তু প্রতিহত করবে। আর আমরা বিজিবির পক্ষ থেকে সবসময় যেটি আমরা জানতে পারি যে যেটি তারা বলছে যে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে যে এই যে কয়েকদিন থেকে ভারতীয় পশ্চিমবঙ্গের নির্বাচনের পর একটি জিনিস দেখা গেছে যে ভারতের সীমান্তে যে বাংলাদেশের অভ্যন্তরে যে ঠেলে দেওয়া হচ্ছে এবং কাঁটাতার বেড়া দেওয়া হচ্ছে, যে কারণে কিন্তু এই এলাকায় প্রতিনিয়ত উত্তেজনা বিরাজ করছে। আর আমরা এলাকাবাসীর সঙ্গে যেটি আরেকটা জিনিস দেখতে পেরেছি যে তারা যেটি জানাচ্ছে যে বিজিবি কিন্তু যথেষ্ট আন্তরিকতার সঙ্গে ভারতীয় বিএসএফের সঙ্গে কিন্তু সবসময় পতাকা বৈঠকের চেষ্টা করছে, কিন্তু আমরা দেখছি যে এই ভারতীয় বিএসএফ কখনোই সেটি কিন্তু তারা আগ্রহ প্রকাশ করছে না এবং পতাকা বৈঠকেও সাড়া দিচ্ছেন না। তবে এখন পর্যন্ত যেটি দেখা গেছে, বাংলাদেশের এই প্রান্তে বহু মানুষ এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশে কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তারা কিন্তু সহযোগিতা করবে বিজিবিকে। তো এই ছিল শ্রাবন্তী আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ। শিপন, আপনাকে ধন্যবাদ।
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি বাস পন্টন থেকে পদ্মা নদীতে পড়ে গেছে। তবে পন্টনে ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেয়া এড়ানো গেছে ক্ষয়ক্ষতি। চালক ও হেলপারকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। 2 মাসের ব্যবধানে আবারও ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা। শুক্রবার সকাল 9:30টার দিকে দৌলতদিয়া 7 নম্বর ঘাটে এসবি পরিবহনের একটি বাস পন্টন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে ঢাকা আসছিল। পন্টুনে ওঠানোর সময় চালক নিয়ন্ত্রণ হারালে পড়ে যায় নদীতে। তবে পন্টুনে ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেওয়ায় প্রাণহানি এড়ানো গেছে। গাড়িটা স্বাভাবিক যে গতি ফেরিতে ওঠার জন্য সেই গতি থেকে অনেক বেশি গতিতে গাড়িটা ফেরির দিকে আসছে। না, আমি বাসে লাস্ট নামছি, আমার পরে আর কোনো যাত্রী ছিল না, বাসে খালি হেল্পার আর ড্রাইভার ছিল। বাস চালক ও তার সহকারীকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। দুর্ঘটনার পর 3 ঘন্টা চলে অভিযান। পরে উদ্ধারকারী জাহাজ হামজা ব্যবহার করে তোলা হয় বাসটি। এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটে আসে। সম্মানিত যাত্রীগণ, গাড়ি থেকে নামার পরে ড্রাইভার সাহেব, হেল্পার সাহেব গাড়িটি পন্টুনের দিকে উঠানোর মুহূর্তে গাড়িটি ব্রেক ফেল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে থাকা করবি ফেরির পিছন সাইডের র্যাম্প ভেঙে নদীতে পড়ে যায়। উদ্ধার কাজ চলমান আছে। BIWT এর উদ্ধারকারী টিম কাজ করছেন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল কাজ করছেন। এর আগে গেল 25শে মার্চ দৌলতদিয়া ফেরিঘাট থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস পদ্মায় পড়ে যায়। পরে 26 জনের মরদেহ উদ্ধার করা হয়। আবারও এমন দুর্ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা দোষেন কর্তৃপক্ষের অসাবধানতাকেই। যেভাবে আমাদের এই করেছে, আল্লাহ তাআলার হাজার হাজার শুকরিয়া। এখান থেকে সেফটি অবলম্বন করা উচিত সবারই। এবার সম্ভবত কেউ মারা যায়নি, কারণ আমার সামনে যে আবু ছিল উনি কনফার্ম করছেন যে উনি লাস্টে নামছেন আর বাসে আর কোনো যাত্রী ছিল না। 37 যাত্রী, চালক, সহকারী সহ 40 জনের মতো ছিল এসবি পরিবহনের বাসটিতে। ডিবিসি নিউজ ডেস্ক। টাঙ্গাইলের গোপালপুরে আধিপত্য বিস্তার নিয়ে ঘরবাড়িতে আগুন, হত্যা ও মাইকিং করে দ্বিতীয় দফায় সহিংসতার ডাক দেয় 144 ধারা জারি করেছে প্রশাসন। তবে তা উপেক্ষা করে হামলা, ভাঙচুর ও ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। আধিপত্য বিস্তার নিয়ে রণক্ষেত্র টাঙ্গাইলের গোপালপুর। বৃহস্পতিবার বিকেল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। একটি দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে পালপুর উপজেলার গোলপেচা ও ভুইয়াপুর উপজেলার জগৎপুরা গ্রামের মধ্যে গেল 22 এপ্রিল দফায় দফায় সংঘর্ষের জের ধরে এর সূত্রপাত। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ফের সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। এতে প্রাণ যায় একজনের। আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর করা হয় অন্তত 15টি বসতবাড়িতে। আহত হন অনেকে। অগ্নিসংযোগ হত্যার পর শুক্রবার সকালে মাইকিং করে দ্বিতীয় দফায় সহিংসতার ডাক দেয় 144 ধারা জারি করে প্রশাসন। এরপরও হামলা, ভাঙচুর ও ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিভিন্ন জায়গায় দেশি অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয় 2 পক্ষ। এতে থমথমে অবস্থা বিরাজ করছে নলিন, জগৎপুরা ও গোলপেচা এলাকায়। এই ঘটনাটি আসলে খুব ছোট্ট একটি বিষয়কে নিয়ে শুরু হলো। এখন এটি আসলে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা এই ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ছে। এবং উদ্বেগের বিষয় হচ্ছে যেখানে ছোট ছোট অনেক কিশোর এবং তরুণরা রয়েছে, যে কারণে এটিকে আরও বেশি সংখ্যা ক্ষুব্ধ করে তুলেছে। তারা যেন ধৈর্য এবং সংযমী আইনানুগভাবে আচরণের জন্য তাদেরকে আমরা অনুরোধ করছি। নতুন করে সংঘর্ষ এড়াতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। ডিবিসি নিউজ ডেস্ক।